বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন কৃষি শিক্ষা ক্লাসের শুরুতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তিতে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান বিরি নিয়ে আজকে আলোচনা করব। আজকে এর আলোচনার মাধ্যমে তোমরা বিরি বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউটের পরিস্থিতি এবং উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তোমরা জেনে গেছো যে বিরি হচ্ছে কি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সঙ্গে একেবারে লাগালাগি, অর্থাৎ এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ধান গবেষণা ইনস্টিটিউট একেবারে পাশাপাশি অবস্থিত। দুটি প্রতিষ্ঠানকে একটি ওয়াল দিয়ে পৃথক করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করে 1977 সালের 1 অক্টোবরে। তার আগে বাংলাদেশের ধান নিয়ে গবেষণা করত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেই বাংলাদেশ ধান নিয়ে গবেষণা করত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে 1 থেকে 27 পর্যন্ত ধান তাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে আমরা পেয়েছি। তাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে পাওয়া ধানগুলো হচ্ছে BR1, BR2, অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা যে ধানগুলো পেয়েছি সেগুলোর সামনে রয়েছে BR, আর আমরা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে ধানগুলো পেয়েছি তার সামনে রয়েছে বিরি ধান। এই জন্য তোমরা দেখতে পাও কোনো ধানের সামনে লেখা আছে BR, আবার কোনো ধানের সামনে লেখা রয়েছে বিরি ধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বিরি ধান 28 থেকে পরবর্তীতে যে জাতগুলো সেগুলো আমরা পেয়েছি। এখানে শুরু হয়েছে বিরি ধান 28 থেকে। আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা পেয়েছি BR1 থেকে BR27 পর্যন্ত। কৃষি গবেষণা ইনস্টিটিউটের ধানগুলো আবার সুন্দর সুন্দর নাম দেওয়া ছিল, যেমন BR1 নাম ছিল চান্দিনা, BR2 মালা, BR3 বিপ্লব, BR11 মুক্তা, BR16 শাহিবালাম, এ ধরনের আর কি। কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত ধানের জাতের এই ধরনের কোনো নাম নাই, শুধু তারা সংখ্যা দিয়ে তাদের জাতগুলোর নামকরণ করেছে। তাহলে আমরা জানতে পারলাম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে 1977 সালে 1 অক্টোবরে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি আমাদের আবহাওয়া, জলবায়ু, মাটি এবং আর্থসামাজিক অবস্থা উপযোগী অনেক ধানের জাত তারা উদ্ভাবন করেছে। এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইনব্রিড এবং হাইব্রিড জাতের পাশাপাশি তারা উদ্ভাবন করেছে সুপার রাইস। এই সুপার রাইস বর্তমানের একটি আলোচিত বিষয়। সুপার রাইসের মধ্যে তারা অনেকগুলো পুষ্টি উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্ট সংযুক্ত করেছে। এই সংযোগ যেমন সেখানে রয়েছে জিঙ্ক, যেখানে রয়েছে আয়রন, যেখানে রয়েছে বিটা ক্যারোটিন বা ভিটামিন A। এগুলো যখন আমরা ভোগ করব, বিশেষ করে আমাদের দেশে যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে যারা এই ভিটামিনগুলো শরীর নিতে পারে না, তারা এই ধানের ভাত ভক্ষণ করার মাধ্যমে তারা নিউট্রিয়েন্টগুলো তাদের শরীরের মধ্যে গ্রহণ করতে পারবে। এই ধরনের তারা যা উদ্ভাবন করেছে সেটি হচ্ছে তারা বাংলাদেশের যে বিরি ধান 29 রয়েছে, এই ধানের মধ্যে তারা ড্যাফোডিল নামক এক ধরনের উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন, আয়রন সমৃদ্ধ জিঙ্ককে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আলাদা করে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তারা
এই বিরি ধান 29-এর মধ্যে ইনসার্ট করিয়েছে। পরবর্তীতে তারা এই জাতের নাম দিয়েছে বিরি ধান 84। তবে এটি একটি সুপার রাইস। তাছাড়াও তাদের রয়েছে লবণাক্ত সহিষ্ণু জাত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী এলাকার অনেক লবণাক্ত জমি রয়েছে। আমাদের এলাকায় যে ধানগুলো আমরা চাষ করি সেখানে সেই ধানগুলো চাষ করা সম্ভব হয় না। এ ধরনের জাত রয়েছে বিরি ধান 40, বিরি ধান 41 এবং বিরি ধান 47। আরও নতুন নতুন কিছু জাত রয়েছে তাদের ডায়াবেটিক রোগ যাতে নিয়ন্ত্রণ করা যায় বা ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী ধান চাল, যেমন রয়েছে বিরি ধান BR 16, BR 25। এগুলোর মধ্যে তারা অ্যামাইলেজের পরিমাণ কমিয়ে নিয়ে নতুন জাত সৃষ্টি করেছে। তারপরে তাদের রয়েছে জলাবদ্ধতা সহিষ্ণু জাত। আমাদের দেশ প্রতি বছর বন্যায় কবলে পড়ে। এবছর আমরা বন্যার কবলে পড়ে আমাদের যথেষ্ট ধান উৎপাদন ব্যাহত হয়েছে। তো তারা জলাবদ্ধতা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছে, যেমন বিরি ধান 52, বিরি ধান 79। এই ধানের জাতগুলো 10, 12, 14 দিন যদি পানির নিচে তলিয়ে থাকে তারপরও সেগুলো ক্ষতিগ্রস্ত হয় না। এ ধরনের আধুনিক যুগোপযোগী অনেক ধানের জাত তারা উদ্ভাবন করেছে। আমরা দেখলাম যে তারা অনেক উপসি বা উচ্চ ফলনশীল জাত উপহার দিয়েছে। এটি হচ্ছে তাদের অন্যতম প্রধান কাজ। এই জাতগুলো উদ্ভাবনের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের ধান উৎপাদন 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বলতে একরকম আমাদের ভাতের অভাব না হওয়াকেই বোঝাই। কারণ আমরা বাঙালি হচ্ছে কি, বাঙালি হলাম ভেতো বাঙালি। ভাতের সমস্যার সমাধান হলে আমাদের কিন্তু খাদ্য সমস্যার অনেকটা সমাধান হয়ে যায়, বাকি ফলমূল শাকসবজি হিসাব পড়ে। এজন্য আমাদেরকে বলা হয় ভেতো বাঙালি, মাছে ভাতে বাঙালি। আবার বিভিন্ন কবিতাও লেখা হয়েছে যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খেয়ে ফেলবো। তার মানে বাঙালিরা যদি পেটে ভাত না থাকে তাহলে তার দেশের মানচিত্রের স্বাধীনতার কোনো মূল্য নেই। তারপরে আবার আমাদের অনেকে বলি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার মানে আমাদের প্রধান স্টাপল ফুড হচ্ছে ভাত। তাহলে তারা কিন্তু কি করেছে, এই ভাতের সমস্যাটা সমাধানের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা সাফল্য দেখিয়েছে। তারপরে রয়েছে তাদের উদ্দেশ্য এবং কার্যাবলীর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ধান উৎপাদন করতে যে বিভিন্ন রকমের প্রযুক্তি, যেমন তারা উদ্ভাবন করেছে LCC বা লিপ কালার চার্ট। এই লিপ কালার চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের জমিতে জমিতে ইউরিয়ার প্রয়োজন আছে কি না। আমরা যদি অতিরিক্ত মাত্রা জমিতে ইউরিয়া প্রয়োগ করি তাহলে কী হবে, গাছ হেলে পড়ার সম্ভাবনা আছে, বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। আবার ইউরিয়া যদি জমিতে কম থাকে তাহলে সেখানে ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লিপ কালার চার্ট বা LCCর মাধ্যমে আমরা জমিতে বুঝতে পারবো আমাদের ইউরিয়ার প্রয়োজন আছে কি না। তারপরে তার উদ্ভাবন করেছে ড্রাম সিডার। এই ড্রাম সিডারের মাধ্যমে অঙ্কুরিত বীজ আমরা সরাসরি জমিতে ফেলতে পারবো আর নির্দিষ্ট দূরত্বে। তাহলে আমাদের কী করা লাগবে না, বীজতলা তৈরি করতে হবে না, চারা রোপণ করতে হবে না। আমরা থকথকে জমিতে কাদা তৈরি করে এই ড্রাম সিডার টেনেই সরাসরি অঙ্কুরিত বীজ জমিতে ফেলতে পারবো। তারপরে তারা উদ্ভাবন করেছে সার ব্যবস্থাপনা, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, রাইস সম্পর্কিত সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমেই জমিতে আমরা এই সফটওয়্যার কাজে লাগিয়ে জমিতে যে জাতের জন্য যেটুকু সার প্রয়োজন সেই সার সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমে আমরা জেনে নিয়ে জমিতে সেই অনুযায়ী প্রয়োগ করে ভালো ফলন পেতে পারি। তারপরে মুরগির বিষটা কীভাবে সমন্বিত সার হিসেবে ব্যবহার করা যায় রাসায়নিক সারের সাথে, সেই প্রযুক্তি দ্বারা উদ্ভাবন করেছে। পাশাপাশি তারা আমাদের যে মঙ্গা এলাকা রয়েছে, মঙ্গা এলাকার বা বিভিন্ন এলাকার জন্য শস্য
বিন্যাস উপযোগী জাত উদ্ভাবন করেছে। ধানের পাশাপাশি কীভাবে বিভিন্ন শাকসবজি আবাদ করা যায়, এ ধরনের অনেক প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে। তাছাড়া তারা উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে। আমরা মনে করি যে জমিতে শুধু মনে হয় ধান খেতে পানি থাকলে ধানের ফলন ভালো হয় না, ধানের খেতে পানির প্রয়োজন আছে, আবার কিছু কিছু সময় ধান খেতে শুকনো রাখলে সেক্ষেত্রে ফলন মোটে কমে না, বরং ফলন বাড়ে, কুশির সংখ্যা বাড়ে। সেই প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে, এটি SRI নামে পরিচিত। তারপরে তাদের অন্যতম একটা কার্যাবলী রয়েছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ইরি। এর সঙ্গে তারা বিভিন্ন রকমের তথ্য প্রযুক্তি জ্ঞান পরামর্শ তারা আদান প্রদান করে থাকে, ইরির সাথে তারা সমন্বয় করে থাকে। আমাদের দেশে যখন ধানের কোনো জাত ছিল না, তখন কিন্তু ইরি থেকে, এটি তোমরা জানো যে ফিলিপাইনে অবস্থিত, ইরি থেকে উদ্ভাবিত ধানে কিন্তু আমরা চাষ করেছিলাম। এই জন্য আমরা বড় মৌসুমটাকে অনেক জায়গায় এখনও ইরি মৌসুম বলে থাকি। তো যেহেতু আমার ধান গবেষণা ইনস্টিটিউট অনেক প্রকার ধানের জাত উদ্ভাবন করেছে, সেজন্য আর ইরি ধান আমাদের প্রয়োজন পড়ে না। এজন্য বর্তমানে আমরা সেটাকে ইরি মৌসুম না বলে বড় মৌসুম বলতেছি। তারপরে তাদের অন্যতম কাজ রয়েছে বিভিন্ন রকমের প্লট স্থাপন করা, বিভিন্ন প্রযুক্তি কৃষকের মাঝে হস্তান্তর করার জন্য তারা বিভিন্ন প্রকার ধানের প্লট স্থাপন করে থাকে। সেই প্লটের মাধ্যমে তারা কৃষককে প্রযুক্তিকরণে সরাসরি উদ্বুদ্ধ করে থাকে। তারপরে তারা তাদের এই প্রযুক্তিগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করে থাকে। বিভিন্ন প্রকার পুস্তক, লিফলেট, ফোল্ডার, ধান উৎপাদন ম্যানুয়াল এই সব তারা সরবরাহ করে থাকে বিভিন্ন প্রকাশনের মাধ্যমে। তারপরে তারা মাঠ দিবসের আয়োজন করে থাকে। মাঠ দিবসের মাধ্যমে তারা কৃষককে উদ্বুদ্ধ করে, কৃষককে প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে থাকে। এই হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কার্যাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তিতে কৃষি তথ্য সার্ভিস আমাদের কীভাবে অবদান রেখে চলছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদেরকে।